তো আমার নাম রুদ্র স্যার। তো আজকে আমি সি প্রোগ্রামিং সম্পর্কে একটা আলোচনা করব বলে এই ক্লাসটা অ্যারেঞ্জ করেছি। তো সি প্রোগ্রামিং সম্পর্কে বলতে গেলে এটা বলতে হয় যে অনেক দিন আগে ইউনিক্স বলে একটা অপারেটিং সিস্টেম ছিল, ঠিক আছে? সেই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা সিএলআই বেস ছিল, অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস। এবং এইটা শুরু হয়েছিল 1969 সালে 1969 সালে। এবং এটার ওপর বেস করেই ইউনিক্সের পরেই লিনাক্স বা বিভিন্ন অপারেটিং সিস্টেম আসে। তো এটা মোটামুটি অনেক পুরনো অপারেটিং সিস্টেম, উইন্ডোজ তখনও আবিষ্কার হয়নি। তো এই ল্যাং অপারেটিং সিস্টেমটা যে ভাষায় লেখা হয়েছিল সেই ভাষাটার নাম হচ্ছে সি। তো বলা হচ্ছে যে সি ইজ এ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এটা একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ক্রিয়েটেড করা হয়েছিল 1970-তে ডেনিস রিচের দ্বারা, এবং তারপরে আমরা এটাকে ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্মে এটা কাজ করে। শুধুমাত্র উইন্ডোজে কাজ করে না, লিনাক্স, উইন্ডোজ, ম্যাক সব জায়গাতেই কাজ করে, ঠিক আছে? এমনকি ফোনেও এখন কাজ করে। তো এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউনিক্স অপারেটিং সিস্টেমে আবিষ্কার করা হয়েছিল। এইরকম ছিল পরবর্তীকালে গ্রাফিক্যাল বেস সেটা। এবং এই হচ্ছে ডেনিস রিচ, আর এই হচ্ছে কেন থমসন, ঠিক আছে? এদের একটা গ্রুপ ফটো আছে। তো এই করে এইটা, তখনকার কম্পিউটার এরকম দেখতে ছিল, অর্থাৎ সিপিইউটা নিচে থাকতো, ওপরে কম্পিউটারটা থাকতো। আমি এই কম্পিউটার দেখেছি, ব্যান্ডেড কম্পিউটার। এই হলো ব্যাপার। তো ডেনিস রিচ ইনি আবিষ্কার করেছিলেন সি, এবং সি এর জনক এবং প্রথম একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ভাষা। এর আগে দুটো ল্যাঙ্গুয়েজ ছিল, একটা হচ্ছে অ্যালগোল আর একটা হচ্ছে বিসিপিএল, তারপরে বি। এখানে লেখা আছে দেখো, বি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো বি ল্যাঙ্গুয়েজটা আগে আবিষ্কার হয়েছিল, অর্থাৎ মাউস নিয়ে দেখা গেছে 1 বছর আগে আবিষ্কার হয়েছিল। থমসন এবং ডেনিস রিচই আবিষ্কার করেছিলেন এটা। যেহেতু অ্যালগোলের এ এবং বিসিপিএল এর বি, সেই থেকে এটা নাম হয় সি। এটি অ্যান্ড বেল বলে একটা ল্যাবরেটরি ছিল, সেই ল্যাবরেটরিতে এটা ডেভেলপ করা হয়। এরকম জায়গায় এটি অ্যান্ড বেল ল্যাবরেটরি আছে যেখানে কাজটা করা হয়। তো এটা ডেনিস রিচ উনি যেগুলো করেছেন, অর্থাৎ বি করেছেন, বিসিপিএল করেছেন, সি করেছেন, মাল্টাস করেছেন, ইউনিক্সের আবিষ্কার, এটা বিভিন্ন সময় কর্মরত অবস্থায় ছবিগুলো দেয়া আছে। এই 11 সালেই উনি মোটামুটি 11 সালের দিকেই মনে হয় মারা যান, ঠিক আছে? 70 বছর বয়সে, সেই সময়কার লাস্ট এটা ছবি মোটামুটি, ঠিক আছে? এটাতে তো সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতগুলো ভাগ আছে। আমরা যে প্রোগ্রামিংটা করি সেটা হচ্ছে অ্যানসিসি, মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যেমন হয়, অর্থাৎ অ্যাসকি হয়, সেরকম আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট যে সিটা মান্যতা দিয়েছে সেটা হচ্ছে অ্যানসিসি। অ্যানসি একটা নাম, সেই নামের ভিত্তিতে আমরা করি। এবং এর ফাইল নেম ডট সি মানে হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য সি, আর ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল। সি এর আরও অনেক ভাগ আছে। লাস্ট যে সি এসছে সেটা C23 2024 রিলিজ হয়েছে, অর্থাৎ 6 মাস আগে রিলিজ হয়েছে। এবং এইখানে যে আমরা সিটা করছি সেই সিটার নাম যেহেতু অ্যানসিসি, KNRC এর পরে অ্যানসিসি, এবং আরও অনেক বেরিয়েছে, সেটা হচ্ছে এই যে অ্যানসি, অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এটা ডেভেলপ করার দিক থেকে কাজ দিয়েছিল। তারপরে আরও অনেক ভার্সন আছে, সেই হিসেবে এখানে ডেভেলপ করা হয়েছে। সি এর কিছু প্রোগ্রাম এখানে দেওয়া আছে। তো এই সমস্ত আমরা হিস্ট্রিটা মোটামুটি জানলাম। তোমরা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো আমরা যদি গুগলে যাই, অর্থাৎ গুগলে ক্লিক করে যদি আমরা লিখি W3 স্কুল, এটা একটা সাইট যেখানে ফ্রিতে শেখানো হয় বিভিন্ন জিনিস, একদম ইজি লেভেলে। তো এইখানে গেলে পরে
দেখতে পাওয়া যাবে এটা হচ্ছে W3 স্কুলের মেন পেজ অর্থাৎ হোম পেজ। এখানে ভিডিও টিউটোরিয়াল আছে, যেমন এই যে HTML এর ভিডিও টিউটোরিয়ালও আছে। সেই ভিডিও টিউটোরিয়াল বলতে ভিডিও আকারে এখানে শেখাবে, HTML একদম বেসিক ভাবে ভিডিও Hello. টিউটোরিয়াল করে So you want to learn how to শেখাবে। তো এটা ইউটিউবে না, এটা ভিডিও টিউটোরিয়াল, সবারই ভিডিও টিউটোরিয়াল নাই। তো এখানে বিভিন্ন ধরনের ভিডিও অডিও টিউটোরিয়াল আছে, সব ল্যাঙ্গুয়েজই আছে। তাই এখানে আমাদের প্রথমে যেতে হবে টিউটোরিয়ালসে গিয়ে, যেহেতু এটা হচ্ছে ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ব্যাক এন্ডকে করে, তাই এটার আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে টিউটোরিয়াল, একটা হচ্ছে রেফারেন্স। এখানে সব রকমের নোটজেস, জ্যাঙ্গো, কোটলিন আর সব রকমের ল্যাঙ্গুয়েজের বেসিক কনসেপ্টটা ভালোভাবে দেওয়া আছে। লগ ইন করে নিলে তোমার প্রোগ্রেসটা সেভ থাকবে। তো টিউটোরিয়ালটা রাইট ক্লিক করে নিউ ট্যাবে খুললাম, আর রেফারেন্সটাও রাইট ক্লিক করে নিউ ট্যাবে খুললাম। এটা বন্ধ করে দিলাম। রেফারেন্স মানে হচ্ছে কি কি আছে, অর্থাৎ কিওয়ার্ড মানে হচ্ছে 32 কিওয়ার্ড আছে। সেই 32 কিওয়ার্ডের যেগুলো আছে অর্থাৎ ব্রেক, কেস, ক্যারেক্টার, ডিফল্ট, ডু, এই সমস্ত কিওয়ার্ডের নামে আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। স্টুডিও এইচ অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বেস হেডার ফাইল, এখানে কোথাও লেখা আছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না আপাতত। তো এর মধ্যে এফ ক্লোজ অর্থাৎ ফাইল ক্লোজ, সেরকম আমরা যেগুলো মেনলি ইউজ করি অর্থাৎ প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই সমস্ত ব্যাপারগুলো এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এইটা ছাড়া আমার প্রিন্ট এফ মানে যার মাধ্যমে আমরা আউটপুট দিই, এবং স্ক্যান এফ যার মাধ্যমে আমরা ইনপুট নিই। স্ট্যান্ডার্ড লাইব্রেরি এইচ, স্ট্রিং এইচ, ম্যাথ এইচ, সি টাইপ মানে ডেটা টাইপ। সিতে যে ডেটা টাইপ হয় নাম্বার নাকি, আপার কেস নাকি, লোয়ার কেস নাকি, এই সমস্ত। তো এইটা হচ্ছে রেফারেন্স। সেই রেফারেন্সে তুমি এই সমস্ত জিনিসপত্রগুলোই পাবা যে কি কি আছে। তারপর আমরা আসছি সি এর টিউটোরিয়াল। এটা হচ্ছে প্রথম প্রোগ্রাম, অর্থাৎ স্ট্যান্ডার্ড হেডার ফাইল ব্যবহার করা হয়েছে। তার মাধ্যমে মেন হচ্ছে একটা ফাংশন, প্রত্যেক সি প্রোগ্রামে মেন ফাংশন থাকবেই, মেন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম রান হয় না। কিছু ওয়েবসাইটে মেনের জায়গায় ডিকোড করে একটা প্রোগ্রাম লেখা হয়, যেখানে অ্যাকচুয়ালি মেনই লেখা থাকে, তার মাধ্যমে রান হয়। প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট টু দ্য ফাইল হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখাবে। রিটার্ন 0 ইন্টিজার মানে হচ্ছে একটা ডেটা টাইপ, তার রেঞ্জ হচ্ছে 32,000 মাইনাস থেকে 32,000 প্লাস, তার মধ্যে 0 রিটার্ন করেছে। তুমি এখানে 0-র জায়গায় 500 রিটার্ন করলেও কিছু এসে যায় না। অর্থাৎ এখানে দিয়ে 500 দিয়ে দিই, যাতেও কিছু এসে যায় না, সেটা রান করবে। সাধারণত 0-1 লেখে মানে কি, একটা প্রোগ্রাম অনেকগুলো প্রোগ্রামকে মানে একটা সফটওয়্যার অনেকগুলো প্রোগ্রাম মিলে তৈরি হয়, তাই একটা সব পরপর আবার জোয়া লাগিয়ে হয় বলে একটার সাথে কানেকশান করা হয়, যেখানে 0 মানে ফলস এবং 1 মানে ট্রু। কিন্তু আমার যদি মনে হয় যে এটা প্রাইম নাম্বার রিটার্ন করবে, তাহলে প্রাইম নাম্বার করবো। আর অনেকগুলো ফাংশনকে এক জায়গায় ভরে নিলে সেটা হচ্ছে হেডার ফাইল, স্টুডিও এইচ। তাই হচ্ছে এখানকার বেসিক ধারণা, এখানেই রান হবে কোড ব্লকসে। তাহলে এখানে বলেছে এই প্রোগ্রামটা করার পর একটা এক্সারসাইজ আছে। এক্সারসাইজ বলছে ইন্টিজারের পরে কি হবে, এখানে তো এখানে লিখতে হবে যে মেন হবে, এখানে কি হবে প্রিন্ট এফ হবে, যে সাবমিট অ্যান্সার। তাহলে সঙ্গে সঙ্গে সাবমিট করলে ঠিক হলে ঠিক আছে, শো অ্যান্সার করলে অ্যান্সার দেখিয়ে দিবে, নেক্সট করলে পরেরটা, না জানতে পারলে সিঙ্গেল লাইন কমেন্ট, ডবল স্ল্যাশ, মাল্টি লাইন কমেন্ট, স্ল্যাশ স্টার দেখিয়ে দিচ্ছে। স্যার বলছি কোনীয় লেখাটা কখন আসবে? বলছি আস্তে আস্তে। এবার এই সি যখন আবিষ্কার হয় তখন কোনীয় এইচের কোনো গল্প ছিল না। কোনীয় এইচ মানে হচ্ছে কনসোল বেস ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা সাধারণত গোল্যান্ড সি বা টার্বো সিতে থাকে। অর্থাৎ উইন্ডোজে কি হয়, যখন আমি টার্বো সিতে করি, অ্যাকচুয়ালি কোড ব্লকস হচ্ছে লিনাক্সের সি। সেই লিনাক্সে অ্যাকচুয়াল সি আবিষ্কার হয়। আমি আগেই বললাম যে ইউনিক্স থেকেই লিনাক্স এসছে এবং সি ওর জন্য আবিষ্কার হয়। তো কোনীয় এইচ মানে কনসোল বেস, ওদের ক্লিয়ার হয় না সেজন্য সিএল আর এসসিএল লাগাতে হয়। তারপর ওয়েট করে না, বেরিয়ে যায় সেজন্য গেট সিএইচ লাগাতে হয়। গেট সিএইচ ই মানে ইকো করে, এই সমস্ত লাগাতে হয়। তো এই হচ্ছে গল্প। অল এক্সাম্পল
মানে এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, ইউজ প্রিন্ট টু প্রিন্ট টেক্সট, ইউজ মেনি প্রিন্টেড ফাংশন, ইনসার্ট নিউ লাইন, এই সমস্ত বিভিন্ন আছে। অর্থাৎ প্রিন্ট এটা মাত্র শুধুমাত্র প্রিন্ট করবে। আবার এটা মেনি প্রিন্ট ফাংশন, মানে হ্যালো ওপেন করবে, আই অ্যাম লার্নিং করবে, আই অ্যাম আসাম করবে, সেগুলো সব নিউ স্ল্যাশ দেওয়া হয়নি তাই এক লাইনে চলে এসছে। তুমি যদি একটা স্ল্যাশ এন দিয়ে দাও তাহলে নিউ লাইন, অর্থাৎ একটা গ্যাপ চলে আসবে নিউ লাইন। এবং এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। আমরা আস্তে আস্তে বলছি। নিউ লাইন, এই যে নিউ লাইন দেওয়ার ফলে এসছে। কমেন্ট সিঙ্গেল লাইন, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এটা দেখাচ্ছে না। এটা মাল্টি সিঙ্গেল লাইন কমেন্ট, কিন্তু এটা শেষে দেওয়া আছে মানে এইভাবে, মানে ওই লাইনের সাথে, এটা মাল্টি লাইন। ভেরিয়েবল, মানে আমরা ইন্টিজার করতে পারি, এই সমস্ত করতে পারি, এই সমস্ত আছে। তো আমাদের মেনলি এটা লাগবে, সেটা হচ্ছে ভেরিয়েবলের আগে ডেটা টাইপ। অর্থাৎ এখানে এই ইন্টিজার করা হয়েছে, এখানে একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে দশমিক সংখ্যা, ক্যারেক্টার মানে লেটার। ইন্টিজার করতে গেলে পার্সেন্টেজ ডি দিতে হয়, ফ্লোট করতে গেলে পার্সেন্টেজ এফ দিতে হয়, ক্যারেক্টার করতে গেলে পার্সেন্টেজ সি দিতে হয়। সেই হিসেবে এখানে সবগুলো দেখিয়েছি। বোঝা গেছে? এটুকু বুঝতে কোনো অসুবিধা থাকলে বলতে পারো। হ্যালো, হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। অনির্বাণ, তোমার কোনো অসুবিধা আছে? না স্যার, না স্যার। প্রসঞ্জিৎ? না স্যার। ভেরিয়েবল মানে তার কতগুলো নিয়ম আছে। অর্থাৎ ভেরিয়েবল যদি তৈরি করতে হয় তখন তার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। রিয়েল লাইফ ভেরিয়েবল যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এজ, স্টুডেন্ট ফি, স্টুডেন্ট গেট। তো স্টুডেন্ট আইডি নাম্বার ইন্টিজার আছে, এগুলো দুটো পার্সেন্টেজ ডি বসেছে। স্টুডেন্ট ফি ফ্লোট, তা এখানে পার্সেন্টেজ এফ বসেছে। স্টুডেন্ট গ্রেড ক্যারেক্টার পার্সেন্টেজ সি বসেছে। এই হলো সি এর এক্সাম্পল। আমি আবার ব্যাকে চলে গেলাম, এক্সাম্পল দেখবো না, নেক্সটে যাচ্ছি, মানে পরপর শিখবো। কতটা কমপ্লিট করবো তার উপরে প্রোফাইল থাকবে, সার্টিফিকেটও পাওয়া যাবে। সি কি এটাই বলেছে যে ডেনিস টিচ আবিষ্কার করেছিল 1972 সালে। সালটা ভুল দেওয়া আছে, কারণ ওই অ্যাকচুয়াল যেখানে আমি উইকিপিডিয়ায় দেখালাম সেটা অন্য সাল দেওয়া আছে। ইউনিক্সের জন্য আবিষ্কার হয়েছিল সেটা বলা আছে। এবং এর সাথে পরবর্তীকালে সি প্লাস প্লাস সি হ্যাশ আবিষ্কার হয়েছিল। সি প্লাস প্লাস হচ্ছে সি এর সুপারসেট, সি হচ্ছে তার সাবসেট, মানে সি প্লাস প্লাস সি এর থেকে বেশি পরিধি নিয়ে চলছে। বলছে এটা করতে গেলে কোড ব্লকসটা এখান থেকে যেতে হবে এবং এই সেটআপটা ডাউনলোড করতে হবে, মিন ডিডব্লিউ কম্পাইলার ছাড়া হবে না। দিয়ে আমাকে এটা একটা আইডি, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে সমস্ত কাজকর্ম আছে। এছাড়াও তুমি নোটপ্যাডে করতে পারো, ভিআই এডিটারে করতে পারো, জিনোম কম্পাইলারে করতে পারো, সিসিতে করতে পারো। তো এখানে একটা প্রোগ্রাম লিখেছি হ্যালো ওয়ার্ল্ড। তাছাড়া এখানে আমি এইভাবে লিখতে পারি, লেখার পর এইখানে এই বটনটায় ক্লিক করলে এক্সিকিউটও রান হবে। হ্যালো ওয়ার্ল্ডটা দেখেছি। এখানে তুমি এখানে লিখো, এখানেও রান করতে পারো, এখানেও তোমার প্রোগ্রাম রান হবে। এই হলো গল্প। এতটা যদি দেখানোর পর আমি একটু মিনিমাইজ করে কোড ব্লকসটাকে ওপেন করছি। কোড ব্লকসে ওপেন করার পর ফাইলে গিয়ে নিউ এমটি ফাইল করলেই হবে। এমটি ফাইল করার পর কন্ট্রোল এস মারতে হবে। যেখানে সেভ করবে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, সেই ফোল্ডারটার নাম দিলাম হয়তো এনসিসি। প্রোগ্রামের নাম দিতে হবে, তা আমি লিখলাম হাই ডট সি। সি মানে সি ফাইল, সিপিপি মানে সি প্লাস প্লাস ফাইল, ডট এইচ মানে হেডার ফাইল। বড় করার জন্য এরকম করে বড় করে নিলাম, এটা আমার আর দরকার নেই, কেটে দিলাম। এইটুকু বোঝা গেছে আশা করি। এখানে আমি যদি বলি কি হ্যাশ ইনক্লুড স্টুডিও stdio ডট এইচ, এইটাকে, এই যে স্টুডিও এইচ, এটা অ্যাকচুয়ালি কি, আমি ধরো দেখা গেলো অফলাইনে আছি, তাহলে আমাকে এখানে হেল্প থেকে আমি জানতে পারবো যে অফলাইনে আমার কোথায় কি আছে। তো অফলাইনে হেল্প, এই যে টিপস আছে বা হেল্প আছে, এগুলো থেকে মোটামুটি জানা যায়।
তো কোড ব্লকসের এখানে একটা হেল্প ফাইল খুলেছে, এটা CHMA ফাইল, এবং এইখানে তুমি স্টুডিও এইচ লিখে এন্টার মারলে স্টুডিও এইচ সম্পর্কে দিতে পারবে, বা সার্চে গিয়ে এখানে স্টুডিও এইচ STDIO আর দেয়, অনেক সময় এখানে দিচ্ছে না কোনো কারণে। এখানে সমস্ত গল্প সল্পগুলো মোটামুটি দিয়ে আছে, C++ কি এরকম করে দিয়ে আছে। এই ফাইল ম্যানেজমেন্ট আমি শেখাচ্ছি না এখানে, যেহেতু আমার W3 স্কুল এখন প্রত্যেক কাছে নেট থাকে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা কি আমি বুঝিয়ে দিই, এটা অনেকে বোঝায় না, সি শুরু করে দেয়। অ্যাকচুয়াল এই যে কোড ব্লকস, এই কোড ব্লকসটা এখানে আছে। এটা ওপেন ফাইল লোকেশন করলে যেখানে ইনস্টল হয়েছে সেখানকার লোকেশনটা দেখাচ্ছে, অর্থাৎ সি টাইপের। এর মধ্যে এইটা হচ্ছে লাইব্রেরি, তাহলে এই লাইব্রেরিটায় ঢুকলাম, এবং এখানে ইনক্লুড বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে ঢুকলে তার মধ্যে লাইব্রেরির মধ্যে বিভিন্ন লাইব্রেরিগুলো হেডার ফাইল আকারে আছে। তো এইখানে আমাদের এই হেডার ফাইল করে যেগুলো আছে সেই লাইব্রেরিগুলোই আমরা নিয়ে কাজ করছি। তো এখানে আমি যদি লিখি STDIO, তাহলে এই যে স্টুডিও এইচটা GCCর মধ্যে লাইব্রেরির মধ্যে ভরা আছে। তো এইটাকে আমি যদি ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস খুলি, তাহলে এটা হচ্ছে 2004 সাল থেকে 18 সালের মধ্যে GCCর মধ্যে লেখা, এবং এগুলো হচ্ছে প্রি ডিফাইন পি প্রসেসর বলে এগুলো, যেগুলোই হ্যাশ দিয়ে শুরু হয় সেগুলোকে পি প্রসেসর বলে, এবং এইখানে সমস্ত প্রোগ্রামটা লেখা আছে। সেই প্রোগ্রামটা লেখা আছে বলেই আমার প্রিন্টএফ, স্ক্যানএফ এই সমস্ত কাজকর্মগুলো করতে বা জানতে সুবিধা হচ্ছে। এটা অনেক হাই লেভেলে লেখা, তাই এই বইটা আমাদের পক্ষে পড়া বা করা একটু মুশকিল। তো যদি কেউ শিখতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এইখান থেকে শেখাটা সব থেকে ভালো। কিন্তু যদি কেউ সি এর বই খুঁজে শিখতে চায় তাহলে আমি বলবো একটা বই আছে 256 পাতার বই, যেটা ডেনিস রিচ লিখেছিল, এবং সেই সময় এত পপুলারিটি ছিল যে বইটা বিশ্বের যে বৃহত্তম বই বিক্রির যে রেকর্ড তার মধ্যে ওই বইটার নাম আছে। সেটা হচ্ছে সি প্রোগ্রামিং DEN সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে প্রথমটা। এই বইটা অ্যামাজনে পাওয়া যাবে। অ্যামাজনে এই বইটার রীতিমতো দাম আছে, বাট আনঅ্যাভেলেবলও থাকতে পারে। তো এটা 400 এত টাকা দাম, পার্সনের কোম্পানি, এবং এটা দেখতেই পাওয়া যাচ্ছে যে ডেনিস রিচ এই বইটা লিখেছে। তো এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু না করে যা সেই সেকেন্ড অপশানে ক্লিক করবা। সেকেন্ড অপশানে ক্লিক করলে দেয় না অনেক সময়, দিয়ে দিবে, চিন্তা না। এই বইটাই ক্লিক করো। এই হলো বইটা, এই যে 200 সামথিং বলেছে, আর একটু কথা পাতা আছে। এটাকে আমি সেভ করে দিলাম এবং এটা সি নাম দিয়ে দিলাম। সেভ করে নেওয়ার পর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে বইয়ের নাম। আমি এটাকে খুলছি। এইটা অ্যাকচুয়াল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বই, যে বইটা আমার প্রবলেম হয়েছে, যে বইটা লিখেছে অথা, এটা অনেক মেনু বেস করা আছে, অর্থাৎ এই বইটা একটা ভালো, অর্থাৎ অ্যারেতে যেতে গেলে ক্লিক করলে অ্যারেতে লাফিয়ে চলে যাবে। এখানে প্রত্যেকটা পার্ট উনি বলেছেন। তো এই বইটা অ্যাডভান্স যারা শিখতে চাইবে, এখানে অনেক কঠিনভাবে লেখা আছে যে প্রিন্টএফ ফাংশন কি করে, রিটার্ন করে। এটা হচ্ছে যারা অ্যাডভান্সলি শিখতে চাইবে তারা এই বইটা ক্লিয়ার করবে। সিসি দিয়ে কম্পাইল করা হতো তখন ইউনিক্সে, a.out অর্থাৎ আউটপুট, এটা হচ্ছে অনেক অ্যাডভান্স। এবং প্রিন্টএফ ফাংশনে যে আছে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো এবং কি তার ব্যাপার স্যাপার, এই সমস্ত এই ব্যাপারে এখানে দেওয়া আছে, যে পার্সেন্টেজ এফ মানে কি, ডি মানে কি। প্রথম 100 পাতা খুব সোজা,
তারপরেই শুরু হচ্ছে অত্যাচার, মানে এইখান থেকে বুঝতে মানে গেলে মাথাটা এক একটা কথা বুঝতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। জানিয়ে রাখলাম, বলে রাখলাম, যাতে তোমাদের ইন্টারেস্ট গ্রো হয় সেই জন্য, এবং দিয়েও রাখলাম। এতদূর বুঝতে কোনো অসুবিধা? না স্যার। এখানে না আমরা স্যার। স্টুডিও এইচ লেখার পরে আমরা যদি লিখি মেন, বাই ডিফল্ট কিছু না লিখলে ইন্টিজার মেন হয়, আর ভয়েড দিলে কিছু রিটার্ন করবে না। তাই এখানে যদি আমি প্রিন্টএফ দিই যে হাই, ভিএস কোড অ্যাকচুয়ালি সব রকমের ব্যবহার হয়, তো সব রকমের জিনিস খুব একটা ভালো হয় না, তো পার্টিকুলার জিনিসটাই ভালো হয়। তাও লোকে ব্যবহার করে, ভিএস কোডেই সি করে, ভিএস কোডেই পাইথন করে, আর ভিএস কোডটা এখন আবার ওই লিনাক্সও সাপোর্ট করে, ওই ম্যাকেও সাপোর্ট করে। তো এটা অ্যাকচুয়ালি করা উচিত। তো আমি রিটার্ন স্টেটমেন্ট দিইনি, রান করছি। তো এখানে হাই কথাটা দেখেছি, এইটা হচ্ছে আমার ডস, অ্যাকচুয়ালি ডিক্স অপারেটিং সিস্টেমের এটা হচ্ছে জিনিস। তো এইটাকে রাইট ক্লিক করে ডিফল্টে গিয়ে এটার বাফার সাইজ বাড়িয়ে দিলে একটু বেশি মেমোরি খাবে, কিন্তু কাজ করবে। আর এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে বা বুঝতে সুবিধা হয়। বিভিন্ন রকমের ফন্ট আছে, এটাই নিলাম। আর ডিফল্ট মানে সব গুলোতেই হবে, আর প্রপার্টি মানে শুধুমাত্র এইটাতে হবে। তো ডিফল্ট করলাম। আমি রান করছি, তখন এটা বেশ বড় হয়ে একটু ছোট মানে আসছে। বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এইবার এই যে প্রিন্টএফ, এটা হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন। অর্থাৎ বিল্ড ইন ফাংশন মানে যে ফাংশনটা স্টুডিও ডট এইচ এর মধ্যে ভরা আছে। আমি যদি এইটা সম্পর্কে একটু বেশি জানতে চাই, তাহলে আমি এখানে একটা লিখলাম PRINTF, প্রিন্টএফ। তো বলছে যে প্রিন্টএফ একটা ফাংশন যেটা এই সমস্ত থাকে। এইবার এটা আমি ওই গ্রিক ফর গ্রিক, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইট, এখানে সমস্ত দেখা যায়। প্রিন্টএফে কি বলছে, বলছে প্রিন্টএফে এই যে কালার দিয়েছে, কালারটা এস দিয়েছে, অর্থাৎ রেডটা স্ট্রিং, নাম্বার দিয়েছে %d, তাই নাম্বার এসছে। %3.f, অর্থাৎ এদিক থেকে পয়েন্টের পর 2 ঘর নেবে আর 3 ঘরের মোটা যা নেবে সেটা এসছে। এই প্রিন্টএফ ফাংশনটা ডিটেলস পাওয়া গেল। এবং এখানে আরও গল্প আছে, যে এই যে প্রিন্টএফ ফাংশন না বলে দিলে বুঝতে পারা মুশকিল হয়ে যাবে। সেটা হচ্ছে এটা কালার জি এই সমস্ত করে এখানে পাওয়া যাচ্ছে। এটা অনেক আগে থাকতে আসছে, 70 থেকে আসছে, চেঞ্জ হয়েছে। সব থেকে মজাদার ব্যাপার যে এই প্রিন্টএফ ফাংশনটা সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে মোটামুটি, যে কখন ডি ব্যবহার করব, কখন আই ব্যবহার করব, কখন ইউ ব্যবহার করব, কখন ছোট হাতের এফ, কখন বড় হাতের এফ, সব রকমের জিনিসপত্র এখানে দেওয়া আছে। তাও এটা ফুললি দেওয়া নাই। এইখানে প্রিন্টএফ ফাংশনে এটা দেওয়া আছে, সেটা বলছে যে প্রিন্টএফ ফাংশনও একটা ভ্যালু রিটার্ন করে। বলছে যদি এটা একটা নাম্বার রিটার্ন করে, কতগুলো কাজ করেছে সেটার একটা নাম্বার রিটার্ন করে, অর্থাৎ এই ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করে। সেই ভ্যালুটা এবং এখানে কি ব্যবহার করছো, কি কখন ব্যবহার করছো, এটা শর্টে দেওয়া আছে, ওটা ডিটেলসে দেওয়া আছে, এটা শর্টে দেওয়া আছে। তাহলে আমি যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করে, সেইটাই আমি এখানে দেখাবো। এইখানে এই যে হাই, এখানে আমি আবার লিখে দিলাম PRINTF, প্রিন্টএফ দিয়ে লিখলাম %d, মানে ইন্টিজার রিটার্ন করে যেহেতু, দিয়ে কমা দিয়ে লিখে দিলাম প্রিন্টএফ হাই, বা হাই না লিখে আমি লিখলাম ইন্ডিয়া। এটা অনেকেই জানে না। এই প্রোগ্রামটা যেটা আউটপুট দিবে সেটা হচ্ছে ইন্ডিয়াতে 5টা অক্ষর আছে, তাহলে 5 আউটপুট দিবে, এবং %d-তে এইটা দেওয়া আছে। তো এইভাবে রান করলে তাহলে এখানে ইন্ডিয়া 5 আউটপুটটা দিচ্ছে। এইরকম ক্রিটিক্যাল প্রশ্ন বিশেষ করে যখন ব্যাংকের পরীক্ষা বা বাইরের কোনো পরীক্ষা হয়, বিটেকে, বা টেস্ট করতে চাইছি যে তুমি কতটা গভীরে জানো, তখন এরকম প্রশ্ন আসে, যেটা না জানলে অসুবিধায় পড়তে হয়। তো এইটা আমি দেখাবার চেষ্টা করছি যে এটা আমি জানলাম কি করে। এখানে তো দেখিয়ে দিলাম, তখন তো আমার কাছে সময় তো কম্পিউটারে এত কিছু ছিল না,
মানে ইন্টারনেট ছিল না, তখন আমরা এই করে জানতাম, সেইটা আমি একটা দেখাবার চেষ্টা করছি যদি পাই। টার্বোসি কোথায় গেল? আচ্ছা, এখানে টার্বোসিটা নাই, ঠিক আছে, টার্বোসি হচ্ছে উইন্ডোজে। তো টার্বোসি যেহেতু উইন্ডোজের, সেহেতু এটা আমরা এখানে গিয়ে লিখছি TURBOC উইথ ডস বক্স। ডস বক্স ছাড়া এখন রান হয় না, তাহলে এটা হচ্ছে টার্বোসি ডস বক্স দিয়ে রান করার যে ব্যাপার, সেইটা ডাউনলোড করব। প্রথমেই টার্বোসি এর অফিসিয়াল সাইট, উইন্ডোজ ম্যাক লিনাক্স সব জায়গায় রান করবে। সেই সাইটে গিয়ে এরকম দেওয়া আছে, সেখানে এটা লেখা আছে উইন্ডোজের জন্য, তাহলে এটা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হচ্ছে। এটা হলো টার্বোসি এর সাইট, সেটাও আমি দিয়ে দিচ্ছি। ডাউনলোড হচ্ছে, এখনো হয়নি, একটু স্পিডটা কম দিচ্ছে, 7 MB-তে এত লাগে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এর যে অ্যাকচুয়াল সাইট সেটাই স্লো আছে। এগুলো সব লিনাক্সের কমান্ড আছে, সুপার ইউজার, পিসি ম্যান, এই সমস্ত করে দেওয়া আছে। তো এটা যদি কাজ না করে তাহলে আমাকে অন্য জায়গা থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আগে দেখি কাজ করছে নাকি, একটু স্লোতে ডাউনলোড হচ্ছে। টার্বো সি প্লাস প্লাস, সিটা হচ্ছে নীল স্ক্রিন, সি প্লাস প্লাসটা হচ্ছে গ্রাফিক্যাল স্ক্রিন। দেখো অন্য সাইট থেকে ডাউনলোড চাপালাম আর একটা, তো সেটা দেখবো অনেক ফাস্ট হয়ে যাবে, ওটার থেকে আগে হয়ে যাবে। দুটো চাপিয়ে দিয়েছি, অর্থাৎ ওটা হওয়ার আগে এটা হয়ে গেল, কিন্তু এগুলো ফুললি নাই, এগুলো সব ইনস্টলার দিয়েছে, এগুলো ভালো না, এগুলোতে ভাইরাস থাকে, দরকার নেই। সেটা হয়ে গেছে, ওপেন করলাম, এগুলো দরকার না। এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, টার্বোসি সেটআপে গেলাম। এগুলো আগে ছিল না, এগুলো সবই নতুন ভার্সন, এগুলো সব নতুন নতুন, এরকম টার্বোসি হয় না। সি ড্রাইভে লোড হবে, সি প্লাস প্লাসের উইন্ডো, ইয়েস, ব্যাস। লাঞ্চ প্রোগ্রাম করলে ডস বক্সে খুলবে, এটা ডস বক্সে খুলেছে, এটা বড় হয়ে খুলছে, এটা অ্যাকচুয়ালি ডস বক্সের মাধ্যমে খুলছে। ডস বক্সের সাহায্যে এখন ডসের গেমগুলো খেলা যায়, ঠিক আছে। তো ভালো কথা, আমরা এখানে কুইট করলাম এবং এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে যে প্রোগ্রামটা আমি কোড ব্লকসে করলাম তার জন্য গেট সিরিজ বা ক্লাস আর লাগলো না। এই প্রোগ্রামটাই যখন আমি টার্বোসিতে করব তখন এটা বড় স্ক্রিনে খুলতে পারছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, হ্যাঁ স্যার, পাচ্ছি। ফাইলে গিয়ে নিউ, এটা সিপিপি সি প্লাস প্লাস, F5 মারলে বড় হবে, F2-তে সেভ হবে, কোথায় সেভ হবে সেটাও বলে দিয়েছে। তো এখানে আমি নাম দিয়ে দিলাম হাই সিপিপি, মানে সি প্লাস প্লাস করবো না, সি করবো, তো এটা সেভ হয়ে গেল। এবার আমি লিখছি হ্যাশ INCLUDE ইনক্লুড stdio.h, দিয়ে আমি এখানে লিখলাম ভয়েড, মানে কিছু রিটার্ন করবে না, মেন মানে মেন মেথড, দিয়ে আমি লিখলাম printf %d কমা, এরই আবার ইনপুট দিয়ে দিলাম printf printf। আমি সেটা একটু অ্যাডভান্স লেভেলে শেখাতে চাইছি বলে এভাবে শেখাচ্ছি। I am okay, যে ব্র্যাকেট ক্লোজ করলাম,
এখানে ওসব আসে না, দিয়ে F2 মেরেই সেভ করলাম, যে কন্ট্রোল F9 মারলাম, এটা রান হয়ে গেছে। কিন্তু অল্ট F5 মারলে দেখতে পাবা যে অ্যাকচুয়ালি এটা রান হয়েছে 7। তাহলে এই যে কন্ট্রোল F9 মেরে রান করে আবার অল্ট F5 মেরে দেখতে হচ্ছে, অর্থাৎ এখানে রানে লেখা আছে কন্ট্রোল F9, আবার দেখবার জন্য লেখা আছে F5। এই যে অল্ট F5 এখানে সমস্ত লেখা আছে, এগুলো করা আছে। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো এখানে দেওয়া আছে অল্ট F5 বা F3 ইউজার স্ক্রিন, ঠিক আছে। তো এইটা যাতে না হয় সেই জন্য আমরা এখানে লিখি, যারা উইন্ডোজে করে, include conio.h। এটা নিয়ে আমার সাথে কলেজে যখন আমি এমসিইটিতে পড়ি তর্ক হয়েছিল যে কোনো ইচ্ছা নাকি রান হবে না, আমাকে র্যাগিং ফ্যাগিং একটু হয়েছিল, যাই হোক। তো এরপরে আমি এখানে যখন এখানে লিখি তখন লিখি গেট সিএইচ মানে নাকি স্ক্রিনকে দাঁড় করিয়ে রাখে, অ্যাকচুয়াল ব্যাপারটা তা না। এটা রান হলো, যখন দেখো উপরে আগে একবার ওকেটা আছে, এটা একবার হলো, তাহলে স্ক্রিনটাকে ক্লিয়ার করব, তাই ভেরিয়েবল ডিক্লেয়ারের পর CLRSCR, অর্থাৎ ক্লিয়ার দ্য স্ক্রিন, অর্থাৎ শুধুমাত্র এটা আই অ্যাম ওকে 7 দেখাবে। এইবার এটা একটা পেজ দিয়ে দিলাম, তো এটা 7 একটু দূরে দেখালো, বা একটা দেখতে ভালো লাগার জন্য এরকম দিলাম, ভালো দেখালো, আরো ভালো লিখে দিলাম। ঠিক আছে, ওকে। অ্যাকচুয়ালি এখানে একটা অক্ষর নেওয়ার জন্য বসে থাকে কিবোর্ড থেকে, গেট সিএইচ মানে অক্ষরটা নেয় দিয়ে বেরিয়ে যায়, আর গেট সিএইচ ই মানে নেয় এবং ইকো করে, অর্থাৎ তুমি এখানে এবার যে কোনো একটা অক্ষর মারো, এইচ মারলা দেখো বেরিয়ে গেছে, এবার অল্ট F5 মারো দেখো এইচ মারার জন্য বেরিয়েছে, আবার রান করো, এন্টার মারো, তাহলে অল্ট F5 মারো, এন্টার মারার জন্য বেরিয়েছে, এন্টারটা তো দেখাবে না হোয়াইট কেস ক্যারেক্টার, তুমি যাই মারো 3 মারো, অল্ট F5 মারো, 3 মারার জন্য বেরিয়েছে। এই যে ব্যাপারগুলো সেইটা হচ্ছে এই গেট সিএইচ ই মানে হচ্ছে ইকো, 6 মারো, অল্ট F5 মারো, 6 মারার জন্য বেরিয়েছে। এইবার এইখানে যদি আমি অল্ট F1 মারি তাহলে এটা হেল্প খুলবে, এখানে তুমি লিখো প্রিন্টএফ হাউ, এখানে যে এখানে সমস্ত কমান্ড বা জিনিসপত্রগুলো আছে। এইখানে অ্যাকচুয়ালি যেহেতু এইটা অ্যাকচুয়ালি উইন্ডোজের সি, এখানে ইন্ডেক্স আছে, টপিক আছে, হেল্প অফ হেল্প আছে, একটা কন্টেক্সট মানে পর দেওয়া আছে, হেল্প মানে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্সে সমস্ত দেওয়া আছে। এবার এখানে তুমি লিখো printf, তাহলে প্রিন্টএফ ফাংশনটা পাওয়া গেল। তাহলে যে প্রিন্টএফ ফাংশনটা কোন ইউনিট বা স্টুডিও ইউনিটের মধ্যে থাকে, যেখানে স্ট্যান্ডার্ড ইনপুট ব্যবহার হয়, stdin, stdout, stdio জাভাতেও ব্যবহৃত হয়, এবং এই ফাংশনটা এতগুলো সিমিলারিটি আছে, এবং এই ফাংশনটা প্রিন্টএফ ফাংশনটা যে ইন্টিজার রিটার্ন করে সেটা এখানে দেখাচ্ছে, এই যে এখানে এই যে ইন্টিজার রিটার্ন করে এই ব্যাপারটা দেখাচ্ছে, এবং এগুলো সব অ্যাজ এ পয়েন্টার হিসেবে নেয়। যাক, আমি অনেক কিছু বললাম, এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যালো, বোঝা গেছে? হ্যালো, আছে। এবার এটা দেখবো আমি, তাহলে এইবার আমি এই টার্বোসিটাকে ওপেন ফাইল লোকেশন করি, দিয়ে তার মধ্যে ওপেন ফাইল লোকেশন করি, অ্যাকচুয়ালি দেখাচ্ছে না, তো এখানে আমার দেখতে পাবো সি ড্রাইভের মধ্যে টার্বোসি আছে, এবং এর মধ্যে ইনক্লুড ফোল্ডার আছে, এবং এর মধ্যে স্টুডিও এইচ আছে, এবং ওই স্টুডিও এইচ আর এই স্টুডিও এইচ আলাদা, এই স্টুডিও এইচটা হচ্ছে অ্যাকচুয়াল মানে স্টুডিও এইচের হিসেব, তাই এখানে অনেক কিছু এক্সট্রা লেখা আছে, দেখো অনেকটা বড় আছে ফাইলটা। এবং এখানে যদি তুমি প্রিন্টএফ লেখো, অ্যাকচুয়ালি এখানে প্রিন্টএফটা ডিফাইন করা হয়েছে, শুধু প্রিন্টএফ সার্চ করো, মানে হচ্ছে ম্যাচ কেস, ফাইন নেক্সট, এই প্রিন্টএফ, তাহলে দেখতে পাচ্ছ এটা ইন্টিজার রিটার্ন করে, এবং এটা কনস্ট্যান্ট হিসেবে নেয় এবং ফরম্যাটগুলো নেয়। এইটা হলো অ্যাকচুয়াল সোর্স ফাইলের ভিডিও, এটা হচ্ছে শুধু হয়েছে হেডার ফাইল, তাহলে হেডার ফাইল আর কিছুই না, একটা প্রোগ্রাম ফাইলের মতো জিনিস, তাই তো নাকি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না অসুবিধা আছে? ঠিক আছে। এইবার
আমি আগে থাকতে বলে রাখি যে পরে জয়েন করেছে, এক জায়গায় লাইন ছিল না, আকাশদীপ পরে জয়েন করেছে, পুরোটাই রেকর্ডিং হচ্ছে, অতএব পুরোটা পরে ভিডিও হিসেবে দেখা যাবে। আমি বেশি কিছু শেখাইনি বা আমি বেশি কিছু শেখাতে চাইছি না, আমি জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাইছি। তাই কনসেপ্ট আমি ক্লিয়ার করলাম যে হ্যালো ওয়ার্ল্ড লিখলে কেন এখানে এরকম হয় এবং conio.h এর এখানে কেন দরকার পড়ে না, আর কেন কোথায় দরকার পড়ে বা কীভাবে পড়ে সেটাও শেখালাম। এবার আমি এটা কোড বক্সটাকে কেটে দিচ্ছি, সেভ সেভ করে বন্ধ। এখানে তো বুঝে গেছি। নেক্সট বলছে যে স্টুডিও এইচ থাকে, প্রিন্টেপ থাকে, প্রিন্টেপের এরকম ফরম্যাট হয়, এখানে অত ভালো কিন্তু বুঝাবে না, কারণ এখনকার ইন্টারনেটে এই ব্যাপারগুলো বোঝায় না, অর্থাৎ ছেলেকে তার ব্যাপারটা শেখায় না যে কী করে এসছে। এইগুলো যারা শেখে তারাই হ্যাকার হিসেবে কাজ করে বা জাভা ফাইলও খুলে কাজ করে, যারা এরকম ফাইল ম্যানেজমেন্ট করে ভেতর থেকে শেখে লজিক, তারা অনেক স্যার কিছু। হ্যাঁ বলো। স্যার বলছি ইন্ট মেন, ভয়েড মেন আর মেন মানে কখন কোনটা ইউজ হবে? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে তারাই হ্যাকার হিসেবে কাজ করে এবং জিনিসপত্রগুলো বুঝে বা নিত্য কিছু বানাতে পারে। ইন্ট মেন মানে যখন ইন্টিজার রিটার্ন করবে, ভয়েড মেন মানে যখন কিছু রিটার্ন করবে না, ফ্লোট মেন মানে যখন ডবল রিটার্ন করবে। তো যখন যেটা করব তার ভিত্তিতে আমার মেন ব্যবহার হবে। আমার যদি এখানে ভয়েড মেন না দিই, আমি যদি এখানে লিখি যে ক্যারেক্টার মেন, তো ক্যারেক্টার মেনও হবে, তাহলে একটা ক্যারেক্টার রিটার্ন করবে, এটাও কোনো প্রবলেম করবে না। এবার কম্পাইলার প্রবলেম থাকলে প্রবলেম করতে পারে, করবে না। তো যা লিখবা সেটাই, এটা হচ্ছে ডেটা টাইপ, যেমন একটা ফাংশনের ডেটা টাইপ হয়, ডেটা টাইপ। ভয়েড মানে কিছু রিটার্ন করবে না, তাতে যা দিবা ডবল লিখতে পারো, ফ্লোট লিখতে পারো, যা খুশি লিখবা সেই হিসেবে রিটার্ন করবে। ওকে স্যার, ওকে স্যার। তুমি সেকেন্ড ইয়ার নাকি অরিন বা হ্যাঁ স্যার, থার্ড সেম। থার্ড সেম? আচ্ছা, আসলে মনে থাকে না আমার। তো এখানে লিখে প্র্যাকটিস করে নিলাম। তারপর স্টেটমেন্ট, এগুলোকে স্টেটমেন্ট বলে, হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট। এখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে, এখানে অত ভালো করে শেখাবে না, কারণ ডিটেলসে যদি মানে যদি হ্যাকার লেভেলে শিখতে চাও তাহলে ইউনিক্সে সি প্র্যাকটিস করো, এবং ওইখানে প্রত্যেকটা হেল্প বা জিনিসপত্র দেওয়া আছে এবং ওখানে লজিক বা জিনিসপত্র ক্লিয়ার হবে। এবং আমি বলবো যে এখন সি প্র্যাকটিস না করে জাভাটা একদম সোর্স কোড ভেঙে ভেঙে প্র্যাকটিস করলে অনেক কিছু শেখা যাবে, কারণ ওগুলো এখন ফ্রিতে দেয় না বা বোঝায়ও না। এই যে স্ল্যাশ এন মানে কি এসকেপ সিকোয়েন্স, এগুলো যেমন হয়, এই যে এসকেপ সিকোয়েন্স, স্ল্যাশ এন মানে নিউ লাইন, স্ল্যাশ টি মানে ট্যাব, ডবল স্ল্যাশ মানে কি, ডবল স্ল্যাশ মানে হচ্ছে আমি এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ডের পর একটা স্ল্যাশ দেখাবো, তাহলে একটা স্ল্যাশকে উজ্জ করবে, অর্থাৎ আমি কোটেশনের মধ্যে কোটেশন দেখাবো, সেটা তো সম্ভব না। এবার দেখো দেখাবে যে কোটেশনের মধ্যে কোটেশন, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ডের পর একটা কোটেশন দেখাচ্ছে। কিন্তু আমি এটা না দিই তাহলে ওটা ইরোর দেখিয়ে দেবে। ঠিক আছে, এই লাইনে ইরোর আছে। ওকে, এটা বুঝিছে। নেক্সট কমেন্ট, অর্থাৎ যেটা আমি করছি সেটা আমার বোঝার জন্য আশেপাশে লিখে রাখছি, কারণ আমি আজকে করছি 5 বছর পর খুলে যদি বুঝতে না পারি, বা অন্য যে আসলো সে 5 বছর পর কি সফটওয়্যারটাকে আবার প্রথম থেকে বানাবে, তার জন্য আমরা কমেন্ট ব্যবহার করি। কমেন্ট বুঝতে বা জিনিসটা কোথায় কি করেছি সুবিধা হয়, সিঙ্গেল লাইন হয়, মাল্টি লাইন হয়। নেক্সট ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডেটা টাইপ বললাম, প্রত্যেকটা বুঝিয়েছি এর আগে। এখানে দেখতে বলেছে যে মাই নাম্বার, তাহলে মাই নাম্বার এখানে কী লিখতে হবে, এখানে এটা মাই নাম্বারটা দেখেই বোঝা যাচ্ছে যে ইন্টিজার, কারণ ওখানে 50 ভ্যালু করবে। মাই নাম্বার যা লেখা আছে লিখলাম। মাই নাম্বার এভাবে কেন লিখেছে, মাই নাম্বার তো পেজ দেওয়া যাবে না, তাই সেকেন্ড ওয়ার্ডটা বড় করে দিয়েছে, এটা জাভা স্টাইল, মানে কি বুঝতে বা পড়তে সুবিধা হয়। 50 সাবমিট, ঠিক আছে। নেক্সট এখানে দেখিছে 15 দেখিছে, এই সমস্ত ডি দেখিছে, এই সমস্ত দেখিছে, এগুলো সিসি দেখিছে, ফেভারেট ডি দেখিছে। যেখানে ভেরিয়েবল ছাড়া ডাইরেক্ট 15 লিখে দিয়েছে কনস্ট্যান্ট হিসেবে দেখাবে। এখানে দেখো আমি এখানে 15 লিখেছি, আমি এখানে যদি দুটো শূন্য দিয়ে দিই বা 3টে 4টে, তাহলে এটা বেশি হয়ে গেল ইন্টিজারের রেঞ্জে। ইন্টিজারের রেঞ্জের বেশি হয়ে গেলে দেখিয়ে দিচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখানো উচিত না, ঠিক আছে, এটা ভুল। তো আমি গুগলকে প্রশ্ন করি যে ইন্টিজার রেঞ্জ ইন সি, তো বলছে যে ইন্টিজারের একটা লিমিট আছে, সেই লিমিটটা
দেখিয়ে দিচ্ছে এই প্রোগ্রামটা করলে limits.h ব্যবহার করলে নাকি দেখাবে, অত শত বোঝার দরকার নাই। বলছে 32 বিট সিস্টেমে 4 বাইট হয়, 4 বাইট মানে হচ্ছে 32 বিট, এই হিসেবটা আসছে। তো এই হিসেবটা অ্যাকচুয়ালি কি করে আসছে সেটা আমি একটু বোঝাবার চেষ্টা করছি। আমি একদম কনসেপ্ট প্রথম থেকে ক্লিয়ার রাখার চেষ্টা করছি, ওই শিখিয়ে দিলাম বা ওই স্কুলে গিয়ে করে দিলাম জানি না কি করে এসছে ওইসব নয়। তো 4 বাইট, 4 বাইট, বিট হচ্ছে 8, তাহলে ইন্টু 8, তা 4 8 32, ক্লিয়ার করে দিলাম। 2 টু দি পাওয়ার 32, তাহলে আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। 2 টু দি পাওয়ার কই রে, এই যে টু দি পাওয়ার 32 ওনাই স্যার, হ্যাঁ ইজিক্যাল টু এইটা এসছে, এসছে? এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো এই 6048 অব্দি অর্ধেক এখানে ঢুকে গেল, ঠিক আছে? আর 0 থাকার জন্য একটা অক্ষর কমে গিয়ে 47 অব্দি ঢুকলো, না বোঝা গেল না? হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সেরকম 16 বিট যদি হয়, এখন তো 16 বিট মেশিন কেউ ব্যবহার করে না, এখন সব 64 বিট ব্যবহার করে। 16 বিটে 2 ছিল, 2 মানে কি? 2 মানে হিসেবটা দেখি, 2 ইন্টু 8 মানে হচ্ছে 16 বিট যেহেতু বলছে, তাহলে 2, তো 2 এ 2 কোথায় ওরে, টু দি পাওয়ার 16 মানে 65,000 সামথিং, তার 2 দিয়ে ভাগ, তার মানে 32,764 এখানে আছে, আর 0কে ধরে ওটা এক ঘর কম আছে। এবার যেসব কম্পাইলার দেখাচ্ছে না সব কম্পাইলার ভুল, হিসেব এখান থেকেই আসে, ঠিক আছে? এটা হয়তো 64 বিটে রান করছে সেই জন্য অনেক বেশি দেখিয়ে দিচ্ছে, বোঝা গেছে? এই ওয়েবে রান করছি, এটা তো তোমার ক্লাউড কম্পিউটিং এ রান হয়, এটা তো সেই জন্য দেখিয়ে দিচ্ছে, বোঝা গেছে? তো এটা তুমি টেস্ট করতে পারো, টার্বোসি সব থেকে রিয়া লেভেল, এই জন্য ঝামেলা পাকায় না। স্টার্ট করো, এখানে মেমোরি কত খাচ্ছে, ভার্চুয়াল মেমোরি কত খাচ্ছে, এখানে তুমি লিখো যে প্রিন্টএফ, মুছে দাও, পার্সেন্টেজ ডি, তার আগে লিখে নাও যে আইএনটি এক্স সমান 1 2 3, যে আপনি একটা লিখলাম, কোথায় লিখেছি রে ভাই, নাম লকটা এখানে কাজ করছে না, হচ্ছে দিয়ে এখানে এক্স, তো কন্ট্রোল F9 মারলাম, কি বলছে, কি বলছে? বলছে ডিক্লারেশন ইজ নট অ্যালাউ হিয়ার, ক্লাসটা সবসময় ডিক্লারেশনের পরে হবে, আগে হবে না। এখানে কপি করতে গেলে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে করা যায়। এখানে একটু কাট কপি পেস্টটা একটু ঝামেলা, এভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, তারপরে কন্ট্রোল ইনসার্টে মনে হয় কাট, না ভুলে গেছি, শিফট ইনসার্টে মনে হয় কাট পেস্ট, ওটা যাই হোক আমি ভুলে গেছি। এখানে এডিটে দেখবো কাট কপি পেস্টে আলাদা সিনট্যাক্স লেখা আছে, ঠিক আছে? তার মতো ঝামেলায় যাচ্ছি না, যা আছে থাক। এখানে CLR ক্লিয়ার দ্য স্ক্রিন ভেরিয়েবল ডিক্লারেশনের পর, আর সিএ কোড ব্লকসে দেখবো যে কোনো জায়গায় ডিক্লেয়ার করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি সিএ নিয়মই হলো প্রথম লাইনে লিখতে হবে, ভেরিয়েবল সব প্রথম লাইনে। তাহলে এটা দেখো আসেনি, অর্থাৎ মেমোরি লোকেশন দেখিয়ে দিয়েছে, যেহেতু এটা সাইজ অনেক বড়, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ কমিয়ে হ্যাঁ দিলাম, স্যার। এবার কমিয়ে দিলাম, এবার দেখো চলে এসছে, আরো 2টো অক্ষর দিয়ে দিলাম, আসছে না, আসছে? এটাকে আবার যদি আমি লং করে দিই, লং মানে কি, এটা ডেটা টাইপের সাইজ বড়, লং হলে আবার চলে আসবে, লংয়েও আসছে না, একটু বেশি হয়ে গেছে, আনসাইন করতে হবে। তাহলে আনসাইন মানে মাইনাসটা নেবে না, আনসাইন, আনসাইন বানানটা কি? UNSING। লং লিখি, আনসাইনটা অনেক পরে লিখে যায় কিছু একটা, তো ভুলভাল হচ্ছে, লেখাটা আমার গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে তুমি প্রমাণ পেয়ে যাচ্ছ যে এখানে হবে না, ঠিক আছে? এটা এটা তুমি ডবল লিখে দাও, তাহলে এটা
ম্যাচ খেয়ে যাচ্ছে, আসবে না এখানে, তাও আমি দেখাচ্ছি 0 আসছে, যেহেতু এটা পার্সেন্টেজ ডি দিয়ে আছে, ডবলের জন্য এফ দাও, তখন তারপর চলে আসছে। ঠিক আছে, অ্যাকচুয়াল ব্যাপার এইটা। অ্যাকচুয়াল ব্যাপারটা ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? ভেরিয়েবল কি এবং তার যে সাইজ ব্যাপারটা, এগুলো তো তাহলে তো নেটে দেখে হয়ে যেত, যে মাস্টারের হেল্পটা পেলে এটা তোমার ক্লিয়ার হবে, তাছাড়া তো নেটে W3 থেকে শেখা যেত। তো এই হলো ব্যাপার। এবং এখানে এই হলো লিমিট, কেন লিমিট কি তার ব্যাপার জানতে হবে, এবং কেন এতগুলো। অর্থাৎ আমি যখন ছোট ভেরিয়েবল ঘুরাবো 1 থেকে 10 অবধি ঘুরবে, এবার আমি যদি ইন্টিজার লিখি তাহলে কি হবে, অতটা জায়গা খাবে, তা আমার ঘুরাতে হবে 1 থেকে 10 অবধি। আমি লিখে দিচ্ছি n = ইন্টিজার, লিখে দেয়, কিন্তু আমার ভালো সফটওয়্যার বানাতে হবে, স্পিড থাকতে হবে, তাহলে নিশ্চয়ই ইন্টিজার ব্যবহার না করে শর্ট ব্যবহার করব। শর্ট সব থেকে ছোট ইন্টিজারের পর, তার থেকেও ছোট বাইট ব্যবহার করব। বাইট মানে হচ্ছে 1 বাইট মানে হচ্ছে 256 মানে হচ্ছে 2^8। তো যত যেমন ইউজ সেরকম করে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমার অসুবিধা নেই। এখন তো আগে আমি যেমন 64 GB র্যাম MB র্যাম দেখেছি, তোমরা তো এখন 4 GB 10 GB 16 GB। তো সেই সব মেশিনে রান করাতে গেলে এফিসিয়েন্স প্রোগ্রামটা লিখলে ভালো রান করবে, আর যে এফিসিয়েন্স লিখবে না তার করবে না। কিন্তু এখন মেশিন সব অনেক 4 GB র্যাম, আমি 64 MB দেখেছি বললাম, তো সেই জন্য অসুবিধা হয় না। ঠিক আছে, এই পড়াচ্ছি, ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস না। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেরিয়েবল, তো যোগ বিয়োগ গুণ ভাগ যা করবা দেখানো যাবে। তো এখানে এগুলো সব ইন্টিজার ভেরিয়েবল। গিয়ে 2 থাপড়া দিলে ঠিক হবে না। মিনিট আওয়ার্স, এটাও বোঝা যাচ্ছে। এটা লাইফ টাইপ ভেরিয়েবল এক্সাম্পল, যেমন ইন্টিজার, যেমন একটা রেক্ট্যাঙ্গেলের হাইট হয়, উইথ হয়, এরিয়া হয়। অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের লেন্থ দিয়েছে, উইথ দিয়েছে, লেন্থ বা ব্রেথ বলতে পারো, লেন্থ বা ব্রেথ, হাইট বা যেমন খুশি। এরিয়াটা বের করার সূত্র দিয়ে দিয়েছে, হাইট ইন্টু উইথ দিয়ে এরিয়াটা বের করেছে। অর্থাৎ এখানে তোমার যেটা রান যদি করি তাহলে এটা 4 6 24 বেরিয়েছে। এটা তুমি ইনপুট নিয়ে করতে চাও তাহলে এখানে তোমাকে একটা লাইন যোগ করতে হবে, এটা ইনপুট নিয়ে আমি হয়তো করবো, তাহলে তো এটা ডিক্লেয়ার করার দরকার না, জাস্ট এটাকে বলছে ডিক্লেয়ার প্লাস ইনিশিয়ালাইজেশন, আর এটা হচ্ছে শুধু ডিক্লেয়ার করলাম। আমি লিখছি printf into the file enter L and W, length and width, this scanf SCANF, এখানে পার্সেন্টেজ ডি মানে এটা ইন্টিজার, দুটো নিচ্ছি, দুটো পার্সেন্টেজ ডি। আর মেমোরি অ্যালোকেট করার জন্য অ্যাড্রেস অপারেটর, এল এর জন্য একটা নিচ্ছি এবং ডব্লিউর জন্য নিচ্ছি। সাধারণত মনে রাখবা যে আমাদের এই অ্যান্ড অপারেটরটা শুধুমাত্র স্ক্যান অ্যাপেই ব্যবহার হয়, পরে শিখবা যে ওটা প্রিন্ট অ্যাপেও ব্যবহার হয়। ঠিক আছে, আপাতত জেনে রাখবা যে স্ক্যান অ্যাপেই ব্যবহার হয়, প্রিন্ট অ্যাপে ব্যবহার হয় না। কিন্তু পরে জানবা যে ওটা তো হয়, মানে মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করতে গেলে। তাই এটা লেন্থ দিয়েছি এত, উইথ দিয়েছি এত, এরিয়া হয়েছে এত, তাই এখানে চলে এলো। তাহলে এখানে ইনপুট নিবে, তো এখানে যেহেতু এই কম্পাইলারটা ইনপুট নেওয়ার ক্ষমতা নাই, তাই এখানে লেন্থ নিজের মতো একটা গার্বেজ ভ্যালু ধরে নিয়েছে, উইথ ধরে নিয়েছে, দিয়ে করে দিয়েছে। জাস্ট এই প্রোগ্রামটাকে আমি কপি করলাম, কপি করে কোড ব্লকসে গেলাম, ফাইলে গেলাম, ওপেনে গেলাম। আমার আগে একটা ফাইল বানানো ছিল হাই বলে, কন্ট্রোল ভি মারলাম, একটু বড় করে নিলাম দেখতে সুবিধার জন্য, রান করলাম। এই যে 2 আর 6, 3 আর 6 18, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে না? অসুবিধা আছে? আচ্ছা আকাশদীপ, বুঝতে পারছো তুমি না কিছুই বুঝতে পারছো না? হ্যালো হ্যালো আকাশদীপ, হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পারছো না কিছুই বুঝতে পারছো না? না না, একটু একটু বুঝতে পারছি স্যার। আচ্ছা আগের ভিডিও দেখে নেবা, বুঝতে পারবা। ঠিক আছে, ঠিক আছে ডেটা স্যার। টাইপ এগুলো হচ্ছে ডেটা টাইপ। অর্থাৎ ইন্টিজার এখানে 2 আর 4, এখানে এই যে কেন হয়েছে এই ব্যাপারটা কিন্তু কেউ ক্লিয়ার করা। 2 মানে 16 বিট, 4 মানে 32 বিট, এটা 4 বিট, এখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কখন ব্যবহার করবা, আই দিতে পারো, ডিও দিতে পারো,
কখন কি ব্যবহার করবা, আই আর ডি কখন, ডি মানে ইন্টিজার, এটাও মানে ইন্টিজার, আই মানে নোট, এটা ফ্লো সাধারণত পয়েন্টের ব্যবহৃত হয়। ফ্লোটেও দেখো দুটো আছে, একটা পার্সেন্টেজ এফ আছে, একটা এমনি এফ আছে, তাই এটা বড় হাতের এফ দিয়ে দিই, কি হয়, অসুবিধা হয় নাকি? ঠিক আছে, যেহেতু স্পেসিফাই করে দিনই কত নেবো, তাই হাইয়েস্ট লিমিট নিয়ে নিয়েছি। আমি যদি স্পেসিফাই করে দিই যে পয়েন্টের পর 3 ঘর নেবো, তাহলে 5990 হয়ে থেকে যাবে। আমি যদি বলি যে এর আগে 9টা ঘর লিখব, তা আছে তো অক্ষর 4টে, নিচ্ছি 9টা, তাহলে 6টা পেজ দিয়ে দিবে, অর্থাৎ ফাঁকা জায়গা দিয়ে দেবে, ফাঁকা জায়গা দিয়ে দিয়েছে, তাহলে। আর এখানে হয়তো লেখা আছে যে হি ইজ গুড, তাহলে হি ইজ গুডের পর তো 6টা অক্ষর আর পাচ্ছে না, ও হি ইজ গুডের পর 6টা অক্ষর এখানে পাচ্ছে। এবার এই -9 দিতে 9 ঘর ঢুকবে, তো 9 ঘর ঢুকবে মানে কি গুডের ওপর মানে চেপে যাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখানে চাপছে না, যেহেতু ঢোকার জায়গা নাই, বোঝা গেছে? এই হলো ব্যাপার। হলো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে পার্সেন্টেজ সি গ্রেড দিয়েছে এই সমস্ত। এবার এটা দেখো 65 মানে হচ্ছে ASCII ভ্যালু, তার সাথে এক যোগ এ হয়, এবার এটা মানে বি হয়, এটা মানে সি হয়, বোঝা গেছে? এটা হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এটাকে আইএনটি করে দিচ্ছি, তাও দেখবো একই থাকবে, ঠিক আছে? অর্থাৎ 65কে ইন্টিজারে কনভার্ট থেকে ক্যারেক্টারে নিল, এটাকে বলছে ইমপ্লিসিট কনভার্সন, জোর করে করেনি। আবার এটার ভ্যালুটাও দেখবো যে 65 আছে, বা এখানে আমার ধরো লেখা আছে ক্যারেক্টার a is equal to a, সরি a1 is equal to, তাহলে এখানে পার্সেন্টেজ সি স্ল্যাশ এন মানে ট্যাব টি দিলাম, পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন, এরপরে একটা দিয়ে বোঝাচ্ছি a1, তাহলে কি এই 65 মানে এ, একইভাবে এ মানে 65, এই যে এটা মানে 65, তাই না? এবার ছোট হাতের এ মানে 97, তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 32, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে 32 গ্যাপ, এই গ্যাপটাকে আমরা একটু কাজে লাগাবো। এটাও ডি মেরে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে A1, দুটোই A1, তাই না? তো দুটোই দেখাবে কি, ছোট হাতের এর ভ্যালু দেখাবে, দেখিছে? হ্যাঁ, হ্যালো, দেখিছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 97। হ্যাঁ স্যার, 97। সি দিলে দুটোকেই ছোট হাতের এ দেখাবে, দেখিছে? দেখিছে? হ্যাঁ স্যার। এবার এইটা যা আছে তার থেকে 32 বিয়োগ করে দিলাম, তাহলে কি হবে, একটা ছোট হাতের একটা বড় হাতের এ দেখাবে, 97 থেকে 32 বোধ মানে 65। এইভাবে টাইপ কনভার্সন হয়, বা ছোট হাতকে বড় হাত, বড় হাতকে ছোট হাত, উইথাউট ফাংশন ব্যবহার করে করা যায়। কাটছি, হ্যাঁ। এটা অ্যারে, অ্যারেতে এখন আমি যাবো না। এটা অ্যারে মানে কি, এটা অ্যারেতে নিয়েছে, এটা জাস্ট একটা স্ট্রিং, স্ট্রিং মানে অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, লাস্টে নাল ভ্যালু থাকে, সেইটা হিসেবে হ্যালোটা দেখেছি। একই জিনিস দেখিয়েছে। এলএফ, এলএফ মানে কি এটা দেখো, এটা ক্লিয়ার করো। এটা হচ্ছে, এটাকে বলা হয় কি বলা হয়, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলা হয়, ঠিক আছে? এগুলো সাধারণত যারা অঙ্কের স্টুডেন্ট তারা জানে। তো এটা মানে হচ্ছে 12-র পর 3টে শূন্য ই দিয়ে, তো 3টে শূন্য দেওয়া আছে। আর এটা 12-র পর ই দিয়ে, বড় হাতের ই দিয়ে 4টে শূন্য, মানে হচ্ছে বড় হাতের ই দিয়ে 4টে শূন্য দেওয়া আছে, ঠিক আছে? তো সেই লিমিটটা, অর্থাৎ এখানে তো অনেকটা বড় সংখ্যা, সেই বড় সংখ্যা যদি আমি এখানে 30 দিই, তাহলে কি দেখাবে, 30টা দেখাতে হবে ওকে, 3-এর পর 30,
দেখিছে? এটা অনেক বড় সংখ্যা, সেটাকেও রিপ্রেজেন্ট করতে সমর্থ হচ্ছে। এবার এখানে আমি আর একটা শূন্য দিয়ে দিলাম, আর এখানে আমি এইটা দিলাম। তো ডবল মানে বেশি দেখাবে, যেহেতু এটা কিন্তু এটা রেঞ্জ ছাড়িয়ে গেছে, তাই এটা ইনফাইনাইটে গিয়ে আর দেখাতে পারছে না, 30 অব্দি শেষ। এইটা দেখি ডবলটা হয়তো দিতে পারে, অনেক মানে একটা জিরো মানে অনেক বড় হয়ে যায়। তো প্রথমটা দিয়েছে, দেওয়ার পর এই যে এখানে দ্বিতীয়টা ইনফাইনাইট চলে গেছে, ঠিক আছে? তাই দ্বিতীয়টা আর দিতে পারিনি, বোঝা গেছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। 3 এর পর 30টা আছে, এটা গুনলে 30টা হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার। হুম? তো এটা কি করে গুনবো 30টা আছে? এটা কি করে গুনবো 30টা আছে? গুনতে সময় লাগবে। জাস্ট এইটাকে কপি করলাম, এক্সেলটা খুললাম, পেস্ট করলাম, সাধারণ বুদ্ধি, ঠিক আছে? এখানে এটা চলে এসছে, এই যে এক্সপোনেন্টে দেখাচ্ছে, নাম্বার করলে নাম্বারে দেখাচ্ছে, ইজিক্যাল টু লেন মানে লেন কত, এটা বের করে 19টা আছে, 19টার বেশি আছে, যাই হোক, ঠিক আছে? হুম, 30টা না। আকাশদীপ নেটের প্রবলেম হচ্ছে? আকাশদীপ, হ্যাঁ স্যার, নেটের একটু প্রবলেম হচ্ছে। এটা দেখে নিও, ওগুলো দেখে না নিলে এগুলো আমি কিন্তু সহজভাবে শেখাচ্ছি না কলেজের মধ্যে, এখানে অনেক ডেপ জিনিস থাকছে, এটা পরেরটাও আলোচনা করা হচ্ছে, সেই জন্য হ্যাঁ এগুলো স্যার। দেখে নিও। এগুলো তো বলা হলো, এবারে সাইজ অফ মানে সাইজ বের করে দিবে। এখানে যেমন ইন্টিজারের সাইজ 4, ফ্লোটের সাইজ 4, ডবলের সাইজ 8, ক্যারেক্টারের সাইজ 1, বোঝা গেছে? এখানে শর্ট করে দাও, SORT, শর্ট মানে 2 হবে মনে হয়, ঠিক আছে? আর এখানে বাইট করে দাও, বাইট মানে 1 হবে। তাহলে 1 থেকে 10 ঘোরাতে গেলে 1 বাইট সাপোর্ট করছে না, জাভাতে মনে সাপোর্ট করে না, এই শীতে মনে হয়, যাই হোক। তো এইগুলো হচ্ছে সাইজ, অর্থাৎ কতগুলো সাইজ তুমি ব্যবহার করছো সেই হিসেবে এইটা হয়। অর্থাৎ এটা যদি আমি বাইট করি, বাইট না করে শর্ট করি, তো শর্ট করলে এটা হচ্ছে 2। এবার আমি এটাকে অ্যারে নিয়ে নিই, অ্যারে যদি বলি যে 6টা, তাহলে 6 দুগুণ 12টা জায়গা নেবে ও, তাহলে ওর বা সাইজ কত নেবে? 12, বুঝা গেছে অ্যারের কনসেপ্ট? স্যার, অবশ্যই। আসলে ধরো যেখানে পাওয়াতে যায় সেখানে ধরো সম্ভব না এই সমস্ত লাইভ দেখানো, তোমরা তো একসাথে বসে থাকো, অনলাইনে হলে এগুলো দেখানো যায় একসাথে, তবে নিজেকে প্র্যাকটিস করতে হয়। স্যারের কথা শুনলাম, দেখলাম, দিয়ে ঘুমিয়ে গেলাম, তাহলে আর লাভ না, তাহলে স্যারেরই প্র্যাকটিস হয়ে যাবে। এখানে এই সমস্ত ব্যাপার স্যাপার দিয়ে আছে, সিম্পল হিসেব। টাইপ কনভার্সন একটু আগে বলছিলাম, ইমপ্লিসিট এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে অটোমেটিক্যালি, এক্সপ্লিসিট মানে ম্যানুয়ালি। যেমন এটা ফ্লোটে আছে, এটা ফ্লোটে আছে, এটা 9 আছে, ফ্লোটে করে দিয়েছে, তখন দশমিক চলে এসেছে। তো বড়কে ছোট করা অসুবিধা নাই, ছোটকে বড় জায়গায় রাখো অসুবিধা নাই, কিন্তু বড়কে ছোট জায়গায় রাখলেই ভ্যালু নষ্ট হয়ে যাবে। এখানে ধরো এইটা আছে, এটাকে যদি তুমি করো তো দেখিয়ে দিবে সেইটাই, ঠিক আছে? এখানে এই 9-6-এর পর 3-4-এর এখানে 6 আছে, 6 মানে হচ্ছে রাউন্ড অফ করলে 7 হয়ে যায়, এই মানে 1 বেড়ে যায়, তাহলে 3-এর পর 1 বেড়ে গিয়ে 4 হলো, সেই জন্য 4 হলো, বোঝা গেছে? হ্যালো হ্যাঁ স্যার। আকাশদীপ, বুঝতে পেরেছো? আকাশদীপ, প্রসেনজিৎ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এটাকে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পার্সেন্টেজ ডি দিলাম, ডি মানে ইন্টিজার, তো ও তো আর ইন্টিজার কনভার্ট করবে না, তাহলে ও উল্টো পাল্টা রেজাল্ট দেখাতে শুরু করছে, কিন্তু আমার ইন্টিজারেই দরকার, তাহলে আমাকে এখানে জোর করে লিখে দিতে হবে যে INT, তাহলে এটা 9 না 9 দেখি ছেড়ে দেবে।
আবার এখানে যদি তুমি 7 দিয়ে দাও তাহলে 9 আর 7 মানে 10 দেখি ছেড়ে দেবে, না দেখাতেও পারে, রাউন্ড অফ করছি না, ঠিক আছে। এতে ভ্যালু লস হলো, কারণ আমি ফ্লোটকে ইন্টিজার করলাম মানে ভ্যালু লস হলো, আবার ইন্টিজারকে ফ্লোট করলে ভ্যালু লস হতো না। এটা এখানে বুঝিয়েছে বসে 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 এতক্ষণ ধরে ওইটাই বুঝিয়েছে। নেক্সট, কনস্ট্যান্ট মানে যার ভ্যালু চেঞ্জ হবে না। এইখানে 10 দিয়েছি, দিয়ে আমি এখানে বলছি নাম্বার যেটা আছে সেটা 10 দিয়েছি, তো একবার তো 15 দিয়েছি, দিয়ে যেই 10 দিতে যাচ্ছি বলছে এটা তো কনস্ট্যান্ট চেঞ্জ হবে, এটাকে উঠিয়ে দাও, তাহলে কি হবে 15 আর পরে 10, তাহলে 10 প্রিন্ট হবে। কিন্তু কনস্ট্যান্ট মানে কি, ও ইচ্ছে করেও চেঞ্জ করতে হবে না, তো পায়ের মান সামথিং মান তখন সেগুলো কনস্ট্যান্ট দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটা দেখে দিচ্ছি। আবার এখানেও তুমি পি পার্সার ইউজ করতে পারো, ডিফাইন পাই 22/7.0, তাহলে এটাও কনস্ট্যান্ট, অর্থাৎ তুমি এখানে যদি পাই লেখো, এটা উপরে লিখতে হয়, পাই যদি লেখো তাহলে পাইটা 22/7 দেখাবে। ওটা যেহেতু উপরে এটা ভুল হয়েছে তাই এটা আর দরকার নাই আমার, ভুল করে তো রান করতে না, তাহলে এটাকে আমার দেখাবে, দেখিছে? এটা যদি এলএফ লিখি, কটা অক্ষর দেখেছি এখানে, 3টে 3টে 6টা 7টা দেখেছি, তাহলে একটু এত বেশি দেখাবে, পায়ের মান তো অনেক বড় দেখাচ্ছে না কিন্তু অনেক বেশি দেখাবে, ঠিক আছে। এটা বড় হাতের দিয়ে দেখি, এল মানে তো লং, এখানে কিন্তু ডেটা টাইপ লিখতে হয় না, ঠিক আছে। এবার আমি যদি এখানে পায়ের মান ভরতে চাই তাহলে কিন্তু হবে না, এইরকম করে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলে তাকে বলছে বড় হাতের লিখতে হবে এবং কোনো ইকুয়াল টু দেওয়ার দরকার না। তুমি এখানে লিখো পাই সমান 3, সঙ্গে সঙ্গে এটাও দেখিয়ে দেবে, যেহেতু কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ারের নিয়ম। সেটা এখানে দিয়েছে নাকি দেখে নি, যদি দিয়েছে তো ভালো, না দিয়েছে তো আমার কাছ থেকে শিখে নিলাম, দেয়নি। সি অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ যা যা হয়, এই দুটো অপারেটর একটু অন্যরকম বুঝাচ্ছি। এছাড়া পার্সেন্টেজ মানে ভাগশেষ, অর্থাৎ এই অপারেটরটা আমি বুঝিয়ে দিচ্ছি। 5কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 1 ভাগশেষ থাকে। 5কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 ভাগশেষ থাকবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসেই আসে, এই দুটো থেকে না বুঝে করে দেয় ছেলে পেলে মুখস্থ করে। এক্স এর ভ্যালু 5, এক্স প্লাস প্লাস মানে 6, আবার প্লাস এক্স প্লাস 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 এক্স মানেও 6, এক্স প্লাস প্লাস মানেও 6, তাহলে লিখার কি দরকার, এটাই 5 হলো মানে বাড়লো না, দেখো, অর্থাৎ এটা হচ্ছে পোস্ট, আগে দেখিয়ে দিবে পরে বাড়বে, অ্যাকচুয়ালি পরের লাইনে বেড়ে গিয়েছে, পরের লাইনে এক্স এর ভ্যালু সেই 6 হয়ে গিয়েছে, পরের লাইনে এক্স এর ভ্যালু 6 হয়ে গেছে। কিন্তু এটা যদি আগে বাড়িয়ে তারপরে ভরি তাহলে উপরের লাইনেও 6, নিচের লাইনেও 6, এরকম ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন প্রচুর আসে, মাইনাস মাইনাস একই গল্প। এটা 6টায় লেখা, অর্থাৎ এক্স ইজিক্যাল টু 5, এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 3 না লিখে প্লাস ইজিক্যাল টু লেখা, এটা হচ্ছে তোমার বিটওয়াইজ অপারেটর বলে এটাকে। এইখান থেকে তোমরা জানো না আশা করি, এইখান থেকে তো কেউ বোঝায়ও না, তো আমি বোঝাবার চেষ্টা হালকা করে করবো, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে ছেড়ে দেবো। এক্স হচ্ছে 5, এখানে অ্যান্টাই ভাবে লেখা আছে, এটা এম্প্যান, আর এটা হচ্ছে 3, তাহলে এক্স এর ভ্যালু কত, 1, কত হলো, হ্যালো, এটাকে কি বলেছে, এইটা অ্যান্ড দেওয়া আছে, হ্যালো বোঝা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এখানে এক্স একটা 5 একটা 3, এটাকে বাইনারি করলে কি হয়, সরি ডেসিমাল টু বাইনারি, ডিইসি টু বাইনারি, এইটা হয়, এটা করলে এটা হয়, ঠিক আছে। তো এটাকে আমরা 4 ডিজিটে নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে,
এবার যদি তুমি এখানে অ্যান্ড অপারেটর চালাও, অ্যান্ড এটা কমা এটা, তাহলে এখানে ভ্যালু দিচ্ছে না, স্যালারি আবার দিচ্ছে না। তো অ্যান্ড মানে হচ্ছে যোগ, এটা হচ্ছে যে এক, সরি কি আছে বলো, 0 1 0 1, আর তারপর এটা হচ্ছে 0 0 1 1। 0 0 যোগ করলে বাল্ব জ্বলবে না, 0 0 1 1, 0 1 0, এটাতেও 0 এটাতেও 1, তার মানে হচ্ছে এইটা 0 0 0 1। ব্যাপারটা কি হলো এরকম 0 0 0 1 ফিজিক্যাল টু বাইনারি টু স্যার অ্যান্ড মানে তো গুণ। হ্যাঁ বলছি সব, আমাকে আগে কথা দাও। তাহলে এটা 0 0 0 1 মানে হচ্ছে 1। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে খুব সোজা। একটা ঘর টানছি, পেন নিচ্ছি, অ্যান্ড মানে হচ্ছে এরকম সার্কিট, যে সার্কিটটা এরকম। অ্যান্ড মানে গুণ না, ওরকম ভুলভাল কথা বলবো না। যে না, সার্কিটের আপনি এখানে যোগ একটা করবেন বাল্ব তো? আছে, এই বাল্বের এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, তাহলে এদের একটা হয় এক্স ওয়াই। এদের যদি দাগটা নেই, তাহলে প্রথমটা হচ্ছে একটা ডিজিটালে আছে এগুলো, এটা হচ্ছে দুটো, 0 0 1 1 0 1 0 1। 0 0 মাত্রা দুটো কাটা থাকলে জ্বলবে না, একটা কাটা থাকলেও জ্বলবে না, একটা কাটা থাকলেও জ্বলবে না, তবে একটাতেই জ্বলবে, সেটাই এখানে লেখা আছে। বুঝে গেছে? এরকম কি এটা? হ্যাঁ স্যার। এই বুঝতে পেরেছো? কি নাম ভুলে গেলাম, বাকি সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জানি। জানো তো, বুঝতে পেরে গেছো। তাহলে এটা ওই করে গেলো, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা হলো অ্যান্ড, এক কি করে এলো, এটা অর, এটা অর, এটা এক্সঅর, আর এটা বিট ওয়াইজ, এটা হচ্ছে রেজিস্টার। যদি পড়ে থাকো রেজিস্টার শিফট বিট, তখন বুঝতে পারবা। যাও তো বোঝাচ্ছি না। এছাড়া এখানে অ্যান্ড অর মানে আলাদা, এখানেও অ্যান্ড অর মানে দুটো ট্রু হলে ট্রু, নালে ফলস, এই হিসেবে 5-এর বড় কতটা ঠিক, 10-এর ছোট, এরকম করে ব্যাপারটা হয়। আজকে এইটুকুই থাকবে, এইটা আমি একটু বুঝিয়ে দিই। এক্স বলছে 3-এর বড় এবং এক্স 10-এর ছোট, কথাটা ঠিক, তাহলে এই জন্য ট্রু, ট্রু মানে 1। এক্স 3-এর ছোট এবং 10-এর বড়, তাহলে একটা 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 বাল্ব জ্বলবে না, মানে একটা কাটা আছে, তাহলে 0 রিটার্ন করবে। ঠিক আছে? আকাশ দিয়ে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এইরকম অ্যান্ড আর অর মানে কি, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই বাল্ব জ্বলবে, অরের লজিক গেট আলাদা, সেগুলো একটু দেখে নিও ডিজিটালে, ওই জন্য ডিজিটালটা শেখায়। ডিজিটাল শিখে এমনি বিশেষ কেউ তীর মারার ব্যাপার নয়, ডিজিটালটা ওই কারণে শেখায় যাতে এটা হচ্ছে অরের লজিক গেট। তো যে কোনো একটাতে জ্বললেই জ্বলে যাবে। ঠিক আছে? আর কে এরকম করে লেখে এ প্লাস বি, লজিক্যাল বা প্রপোজিশনাল লজিকও ছিল, তাতেও থাকতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কতদূর কি শিখলাম সেই হিসেবে আমরা আলোচনা করে নিই। আমরা এখানে শিখলাম সি অপারেটর, অর্থাৎ একদম হোম থেকে শুরু করে সি অপারেটর অবধি আমরা শিখলাম। এই পুরোটার ভিডিও থাকলো, সফটওয়্যার দেওয়া থাকলো, কোথায় কি সফটওয়্যার হবে সফটওয়্যার দেওয়া থাকলো, এই যে সফটওয়্যার দেওয়া থাকলো, টার্বো সি দেওয়া থাকলো, সি এর বইটা দেওয়া থাকলো, কোড ব্লক দেওয়া থাকলো, বাকিটা নিজের চেষ্টা চরিত্র। ইউটিউবে ভিডিওটাও দেওয়া থাকবে, বাকিটাও দেখতে পারবে। আর এখানে অনেকেই আছে, আমি ফিস সম্পর্কে একটা কথা, আকাশদ্বীপে অ্যাকচুয়ালি পড়তে চেয়েছিল, আকাশদ্বীপকে বলেছিলাম যে একটা ক্লাস অনলাইনে নিতে গেলে 2000-এর কমে হয় না, কারণ একটা লোক 1.5-2 ঘন্টা বকবে, তারপর নেটফেট সব ব্যবহার করে, ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে। হ্যাঁ, তো তোমাদেরকে যদি তোমরা করো, যদি তোমরা সেকেন্ড ইয়ার ফ্রিতে করলে অসুবিধা নেই, ফার্স্ট ইয়ারে কেউ যদি করে তাহলে একাই করতে ওরা হয়তো বিরক্তি লাগবে, 2-3 জন থাকলে ভালো লাগবে, সেই জন্য বলেছি। তবে 2-3 জন হলে তাহলে ওর ফিসটা একটু কমবে, হয়তো 1000 টাকায় ও হয়তো করতে পারবে। সেই জন্য একটু ফার্স্ট ইয়ারে যদি কেউ করতে চায় অন্য স্কুল বা অন্য কলেজ, তাহলে একটু বলিও, এটাই বলার ব্যাপার। হ্যাঁ,
ঠিক আছে? হ্যালো, ঠিক আছে স্যার বলো, ঠিক আছে স্যার বলে দেবো ফার্স্ট ইয়ারে জিকে পড়ে। হ্যাঁ যদি কেউ অনলাইনে দেখতে চায় বা করতে চায়, তাছাড়া ভিডিও তো তখন দেখবে, কিন্তু ভিডিওতে তার প্রশ্ন করতে পারবে না, এখানে যেমন তুমি প্রশ্ন করতে পারছো, লাইভ হ্যাঁ হচ্ছে, স্যার সেটা ভিডিওতে করতে পারবে। বলবো স্যার। ঠিক আছে, ওকে, গুড নাইট।